প্রায় শোনা যায় যে সরকারি প্রকল্পে সবচেয়ে কম দামের দরপত্রই সেরা, কিন্তু আসলে কি তাই? আজকের এই আলোচনায় আমরা দেখব পাবলিক প্রকিউরমেন্ট রুলসের তফসিল 18 ব্যবহার করে কিভাবে এই জটিল প্রশ্নের উত্তর খোঁজা হয়, আর এর পেছনের যে গাণিতিক পদ্ধতি সেটাও আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব। সরকারি ক্রয়ের ক্ষেত্রে একদম গোড়ার একটা প্রশ্ন কিন্তু এটা। শুনতে তো খুবই সোজা মনে হয়, তাই না? কিন্তু এর উত্তরের উপরেই কিন্তু একটা পুরো প্রকল্পের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে। চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন সবচেয়ে কম দামটাই সবসময় সেরা অপশন হয় না। আমাদের আজকের আলোচনার প্রথমেই আসবে সর্বনিম্ন দরের ঝুঁকিগুলো কি কি সেই প্রসঙ্গ। এরপরে আমরা জানব তফসিল 18 কিভাবে একটা সুরক্ষা কবচ হিসেবে কাজ করে, তারপরের গাণিতিক পদ্ধতিটা বুঝব এবং সবশেষে একটা বাস্তব উদাহরণ দিয়ে পুরো প্রক্রিয়াটা একেবারে হাতে কলমে দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই হলো, সর্বনিম্ন দর কি আসলেই সেরা? আপাত দৃষ্টিতে তো মনে হয় যে টাকা বাঁচানো যাচ্ছে, কিন্তু এর পেছনে কিছু লুকানো ঝুঁকিও কিন্তু আছে। দেখুন, একটা অবাস্তব কম দামের দরপত্রের বেশ কিছু খারাপ পরিণতি হতে পারে। যেমন ধরুন, কাজের মান খুব খারাপ হতে পারে, প্রকল্প শেষ হতে অনেক দেরি হতে পারে, এমনকি পুরো প্রকল্পটাই ব্যর্থ হয়ে যেতে পারে। কারণটা খুব সহজ, ওই কম দামে ঠিকিদার হয়তো কাজটা শেষই করতে পারল না। তখন যেটা সস্তা মনে হয়েছিল সেটাই কিন্তু দিনের শেষে অনেক ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হলো, এই ঝুঁকিটা কমানোর উপায় কি? এখানে সরকারি ক্রয়বিধিমালা বা পিপিআর একটা চমৎকার ব্যবস্থার কথা বলেছে, আর সেটাই আমাদের আলোচনার পরের বিষয়, তফসিল 18। তফসিল 18 একটা নতুন ধারণার সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। সেটা হলো গুরুত্বপূর্ণভাবে নিম্নমূল্যের দরপত্র, বা সংক্ষেপে এসএলটি। এর মানে হলো এমন একটা দরপত্র যার দামটা এতটাই কম যে সেটা প্রকল্পের জন্য একটা ঝুঁকি তৈরি করতে পারে। এই তফসিলের কাজই হলো এই ধরনের ঝুঁকিপূর্ণ দরপত্রগুলোকে খুঁজে বের করা। তাহলে কথা হচ্ছে, একটা দরপত্র যে ঝুঁকিপূর্ণ বা এসএলটি সেটা কিভাবে বোঝা যাবে? এটা কিন্তু কোনো মন গড়া ব্যাপার না। এর জন্য একটা নির্দিষ্ট গাণিতিক আর পরিসংখ্যান ভিত্তিক প্রক্রিয়া আছে। দেখুন, এই পদ্ধতির মূল উদ্দেশ্য কিন্তু একটাই, নিরপেক্ষভাবে এটা যাচাই করা যে দরদাতা যে দামে কাজটা করতে চাইছে সেই দামে সে আসলেই কাজটা ঠিকঠাকভাবে শেষ করতে পারবে কিনা। পুরোটাই একটা বস্তুনিষ্ঠ মূল্যায়ন। চলেন এবার সবচেয়ে মজার অংশে যাওয়া যাক, মানে বাস্তবে এই পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে সেটা দেখা। বিধিমালাতে যে উদাহরণটা দেওয়া আছে, আমরা এখন সেটাই ধাপে ধাপে বিশ্লেষণ করব। আচ্ছা, প্রথমে পরিস্থিতিটা বুঝে নিই। ধরা যাক একটা কাজের জন্য দাপ্তরিক প্রাক্কলিত ব্যয়ে ধরা হয়েছে ১.৫ কোটি টাকা, আর এর জন্য ৫ জন দরদাতা ৫টি ভিন্ন ভিন্ন দামের দরপত্র জমা দিয়েছে, যেগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা। এই দরপত্রগুলো থেকে এসএলটি খুঁজে বের করার জন্য আমাদের মূলত ৩টা পরিসংখ্যানিক ধাপ পার হতে হবে। প্রথমটা হলো ভারযুক্ত গড় বা ওয়েটেড অ্যাভারেজ বের করা। দ্বিতীয়টা হল ভারযুক্ত আদর্শ বিচ্যুতি বা ওয়েটেড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন গণনা, আর সবশেষে এই দুটো ব্যবহার করে এসএলটি থ্রেশহোল্ডটা ঠিক করা। তো প্রথম ধাপে আমরা সব রেসপন্সিভ দরপত্রের দামের একটা ভারযুক্ত গড় বের করি। এটা আমাদের দরপত্রগুলোর একটা কেন্দ্রীয় মান বা সেন্ট্রাল ভ্যালু দেয়। এই উদাহরণে সেই গড় মূল্যটা দাঁড়াচ্ছে প্রায় ১,৩৩,৬০,০০০ টাকা। আচ্ছা, পরের ধাপে আসছে আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নামটা একটু কঠিন শোনালেও কাজটা কিন্তু বেশ সহজ। সোজা কথায় এটা মাপে যে দরপত্রগুলোর দাম, ওই যে গড় দামটা আমরা বের করলাম, তার থেকে কতটা দূরে বা আশেপাশে ছড়িয়ে আছে। যদি দামের মধ্যে অনেক তফাৎ থাকে তাহলে এই সংখ্যাটাও বেশ বড় হবে। আমাদের এই উদাহরণের তথ্যগুলো দিয়ে হিসাব করার পর আদর্শ বিচ্যুতির মানটা পাওয়া যায় প্রায় ৪১,৪১,০০০ টাকা। এবার একেবারে শেষ ধাপ, এখানে আমরা একটা প্রান্তিক সীমা বা থ্রেশহোল্ড ঠিক করব। এটা করা হয় খুব সহজভাবে। আমরা যে ভারযুক্ত গড়টা পেয়েছিলাম তা থেকে এই মাত্র পাওয়া আদর্শ বিচ্যুতিটা বিয়োগ করে দিলেই হয়। তাহলে হিসাবটা করার পর আমাদের চূড়ান্ত থ্রেশহোল্ড দাঁড়াচ্ছে প্রায় ৯২,১৮,০০০ টাকা। এর মানে হল, যে কোনো দরপত্রের দাম যদি এই অঙ্কের নিচে হয় তাহলে সেটাকে
গুরুত্বপূর্ণভাবে নিম্ন মূল্যের দরপত্র বা এসএলটি হিসাবে ধরা হবে। সব হিসাব তো করা হলো। এবার চলুন দেখি এই থ্রেশহোল্ডের সাথে আমাদের 5টা দরপত্রকে তুলনা করলে কি ফলাফল আসে। আর এই সারণীটা পুরো ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছে। বিধিমালার উদাহরণ অনুযায়ী দেখা যাচ্ছে দরদাতা কয়ের দেওয়া দামটা আমাদের থ্রেশহোল্ডের চেয়ে কম, তাই একমাত্র কয়ের দরপত্রটিকেই এসএলটি হিসেবে চিহ্নিত করা হয়েছে, বাকিগুলো গ্রহণযোগ্য। তবে একটা জরুরি কথা আছে, এসএলটি হিসেবে চিহ্নিত হওয়া মানেই কিন্তু দরপত্রটা সরাসরি বাতিল হয়ে যাওয়া নয়, বরং নিয়ম অনুযায়ী ক্রয়কারী কর্তৃপক্ষকে এখন দরপত্রটির মূল্য নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করতে হবে। দেখতে হবে যে ওই কম দামে দরদাতা আসলেই কাজটা সম্পূর্ণ করতে সক্ষম কিনা। এটা আসলে জনগণের স্বার্থ রক্ষা করারই একটা প্রক্রিয়া। সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, এই যে একটা পুরোপুরি গাণিতিক পদ্ধতি, এটা নিঃসন্দেহে স্বচ্ছতা বাড়ায়, কিন্তু এটা কি দরপত্র মূল্যায়নের জন্য যথেষ্ট? গুণমান, অভিজ্ঞতা বা নতুনত্বের মতো বিষয়গুলো কি এর কারণে উপেক্ষিত হয়ে যাচ্ছে? শুধু সংখ্যার ওপর নির্ভর করাটা কি সবসময় সেরা সমাধান? এটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েছে।